আমি আসলে বেশ খানিকটা হতাশ এবং লজ্জিত। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যখন শেখানো হয় যে কিভাবে বিশ্ব জয় করে আসতে হবে, তখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে চলে ছাত্র রাজনীতির নামে এক নোংরা খেলা। Please don't get offended when I say যে বাংলাদেশের মানুষ আসলে এক নম্বরের স্বার্থপর আর হিপোক্রিট। এদেশে ধর্ম আর রাজনীতি দুটোকেই ব্যবহার করা হয় নিজেদের স্বার্থ হাসিল আর ক্ষমতার অপব্যবহারের জন্য। বাংলাদেশে যত বড় বড় খুন গুম আর ধর্ষণ হয়েছে, প্রত্যেকটার পেছনে ছিল এই ধর্ম আর রাজনীতি, স্পেশালি রাজনীতি। ওয়েলকাম টু 911 ইরর। আজকে আমি কথা বলবো সবার সঙ্গে হারিয়ে যাওয়া ছাত্র রাজনীতির কারণে বলি হওয়া এক ছাত্র জুবায়েরকে নিয়ে। জুবায়ের আহমেদ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 37তম ব্যাচের ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের একজন ছাত্র। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজন আবাসিক ছাত্র ছিলেন। তখন সাল 2012। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে র্যাগিং এর জের ধরে দ্বন্দ্ব বেশ চড়াও হয়। আর এই দ্বন্দ্ব মূলত হয় শামীম শরীফ গ্রুপ আর শাফিন গ্রুপের মধ্যে। শুধু র্যাগিং নয়, বরং হলের ক্ষমতা কে পাবে এটাও একটা মুখ্য বিষয় ছিল এই দ্বন্দ্বের পেছনে। আর এই জুবায়ের ছিল শাফিন গ্রুপের একজন অ্যাক্টিভ কর্মী। 8 জানুয়ারি 2012 পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজীব হলের কিছু ছাত্র অরূপের নেতৃত্বে জুবায়েরকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। জুবায়েরকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় ঢাকার ইউনাইটেড হসপিটালে। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি 9 জানুয়ারি 2012 সালে ভোরবেলা মৃত্যুবরণ করেন। এবার চলে আসা যাক আরেকটু পেছনে, সাল 2011। 2011 সালের ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্ষমতা ছিল তৎকালীন ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম শাফিন ও তার দলের দখলে। ফেব্রুয়ারি মাসের শুরুতে সন্ত্রাস বিরোধী মিছিলকে কেন্দ্র করে এই গ্রুপিং আরো বেশি তীব্র আকার ধারণ করে। এর জের ধরে 2 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন আর পুলিশের সাহায্যে এই শাফিন গ্রুপকে হল থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু এর পরপরই ওঠানো হয় শামীম শরীফ গ্রুপকে। কথিত আছে যে শামীম শরীফ গ্রুপের সঙ্গে নাকি তৎকালীন বিশ্ববিদ্যালয় উপাচার্যের বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু এখানে আপনাদের মনে হতে পারে যে দ্বন্দ্ব ছিল দুই দলের ভিতরে, তাহলে এক্স্যাক্টলি জুবায়েরকে কেন পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়? জুবায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি তারই ব্যাচের ছাত্রদেরকে র্যাগিং করত। আর এর মধ্যে তার র্যাগিং এর আরেকজন ভিকটিম ছিল তারই হত্যাকারী আশিকুর রহমান আশিক। কিন্তু হল থেকে বিতাড়িত হওয়ার পর জুবায়ের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। নিষ্ক্রিয় হয়ে যদিও তিনি সম্পূর্ণভাবে পড়াশোনায় মনোযোগ দেন, কিন্তু দুর্ভাগ্য তাকে পিছু ছাড়েনি। 8 ফেব্রুয়ারি এই ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নিবন্ধক হামিদুর রহমান আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আর এই মামলার তদন্তের দায়িত্ব পান পুলিশ অফিসার মীর শাহিন শাহ। ফাইনালি 2012 সালের 8 সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 এই মামলার বিচার কার্য শুরু হয়। এই মামলায় অভিযুক্ত ছিল মোট 13 জন। কিন্তু হাস্যকর হলো সত্যি যে পুলিশরা মাত্র 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন। বাকি সবাই এখন পর্যন্ত মালয়েশিয়াতে পলাতক।
আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদিও এই মামলায় সাক্ষী ছিল 37 জন, কিন্তু আদালতের সাক্ষী দিয়েছিল মাত্র 10 জন। শুধু এ পর্যন্তই নয়, 2014 সালের 10 জুন এই মামলার শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হয়ে এই মামলার অন্যতম দুই আসামি আশিকুর রহমান আশিক আর মাহবুব আকরাম প্রথমে আন্দোলনরত দুই শিক্ষার্থীর ওপর গালাগালি শুরু করে। গালাগালির এক পর্যায়ে আকরাম রাজীব ও তার আরেক বন্ধু সৈয়দ নাজমুলের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তিনি বলতে থাকে, একটা লাশ তো পড়েছে, সাজা না হলে দেখিস আরো কয়েকটা পড়বে। প্রথমে এই মামলার রায় দেওয়ার কথা ছিল 2015 সালের 4 ফেব্রুয়ারিতে, কিন্তু মামলার এই রায় তারিখ বারবার করে পেছানো হচ্ছিল। এক পর্যায়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফাইনালি 8 ফেব্রুয়ারি 2015 সালে এই মামলার রায় দেওয়া হয়। সেখানে 5 জনের মৃত্যুদণ্ড আর বাকি 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত এই মামলার রায় কার্যকর করা হয়নি। এই মামলার সব আসামি এখন অবস্থান করছে মালয়েশিয়াতে। 2018 সালে এই মামলার একজন আসামি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন, এখন আমরা পাখির মতো মুক্ত। সেই ছবিতে এই মামলায় অভিযুক্ত আরো 3 আসামিকে দেখা যায়। আপনাদেরকে বলে রাখা ভালো, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বহু হত্যাকাণ্ডের মধ্যে এটাই হচ্ছে প্রথম কেস যেখানে হত্যাকারীদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এরকম একটি হত্যাকাণ্ড হবে আর বিচার না হতো, তাহলে এটা খুবই দুঃখজনক হতো। 2018 সালে আপিল বিভাগে এই মামলার শুনানি আবার শুরু হয়। এখন পর্যন্ত এই মামলার কোনো ফলাফল পাওয়া যায়নি। আসামিরা মুক্ত আকাশের পাখির ন্যায় ঘুরে বেড়াচ্ছে। এরকম আরো কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।